পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর শহরের কাছে অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্ব ভাগ। মামা ভাগ্নে পাহাড়, পাহাড়েশ্বর শিব মন্দির ও হেতমপুর রাজবাড়িকে কেন্দ্র করে বীরভূমের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কলকাতা থেকে দুদিনের উইকেন্ড কাটাতে আমরা কিভাবে বীরভূমের মামা ভাগ্নে পাহাড় পৌঁছলাম, কি ঘুরে দেখলাম, কোথায় থাকলাম, এই নিয়েই সোমনাথ রাউল ট্রাভেল ব্লগসের আজকের এই পর্ব। সকাল 6:55 হুল এক্সপ্রেস ধরব বলে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের গন্তব্য বীরভূমের দুবরাজপুর স্টেশন। সময় এখন সকাল 10:30। হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গেলাম দুবরাজপুর স্টেশন। স্টেশনের বাইরেই আছে টোটো স্ট্যান্ড। টোটো ধরব বলে আমরা এগিয়ে চললাম টোটো স্ট্যান্ডের দিকে। স্টেশন থেকে বেরিয়ে দুবরাজপুর শহরের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। মাথাপিছু 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের আগে থেকে ঠিক করা মালঞ্চ গেস্ট হাউসে। মালঞ্চ লজের কাছেই আছে এখানকার একটি বিখ্যাত দুর্গা মন্দির। দেখে নিলাম এই দুর্গা মন্দিরটি। লজে এসে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মামা ভাগ্নে পাহাড় এবং হেতমপুর রাজবাড়ি দেখার উদ্দেশ্য নিয়ে। আমরা একটি টোটো ঠিক করে নিয়েছি, যে টোটো আমাদের থেকে ভাড়া নিচ্ছে মাথাপিছু 50 টাকা করে। আমাদেরকে হেতমপুর রাজবাড়ি এবং মামা ভাগ্নে পাহাড় দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে আমাদের লজে। পুলিশ স্টেশন অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মামা ভাগ্নে পাহাড়। এই যে রাস্তার পাশেই আছে একটি সুন্দর তোরণ, যা মামা ভাগ্নে পাহাড় এবং পাহাড়েশ্বর শিব মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম ভেতরে। স্থানীয় কিছু পর্যটক এসছেন মামা ভাগ্নে পাহাড় এবং পাহাড়েশ্বর শিব মন্দির দর্শনে। তা না হলে মোটামুটি জায়গাটা ফাঁকাই আছে। প্রথমে এসে পৌঁছলাম এখানকার রামকৃষ্ণ আশ্রমে। ঘুরে দেখলাম আশ্রমটি। আশ্রমের মন্দিরে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি। আশ্রমের পাশেই আছে পাহাড়েশ্বরী মায়ের একটি মন্দির। পাহাড়েশ্বরী মায়ের মন্দির দেখে চলে এলাম পাহাড়েশ্বর শিব মন্দির দেখতে। আর এখানে এসে অবাক হয়ে গেলাম এখানকার মন্দিরটি দেখে। অসাধারণ সুন্দর এই পাহাড়েশ্বর শিব মন্দিরটি। দুধ সাদা রঙে পুরো ঝলমল করছে মন্দিরটি। মন্দিরের গায়ের কারুকার্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন।
জনশ্রুতি অনুযায়ী এখানকার শিবলিঙ্গটি নাকি প্রতিদিন তিল তিল করে বাড়ে, তাই এই মন্দিরটিকে তিলেশ্বর শিব মন্দিরও বলা হয়। পাহাড়েশ্বর শিব মন্দির দেখে আমরা এবার এগিয়ে চললাম মামা ভাগ্নে পাহাড়ের দিকে। মামা ভাগ্নে পাহাড়ের দিকে যতই এগোবেন আপনার মনে একটা প্রশ্ন অবশ্যই জাগবে যে চারিদিকে সমতল এলাকা, আশেপাশে কোনো পাহাড় বা ছোট টিলা নেই, তাহলে এখানে এত পাথর এলো কোথা থেকে? এখানে এই পাহাড় সৃষ্টি নিয়ে দুটি কিংবদন্তি আছে। রামায়ণে রাম যখন সেতু বন্ধন করেছিলেন সেই সময় হিমালয় থেকে পাথর নিয়ে আসা হচ্ছিল রথে করে। সেই সময় কিছু পাথর এখানে পড়ে এই পাহাড় সৃষ্টি হয়। আরও একটি কিংবদন্তি অনুযায়ী দেবাদিদেব মহাদেবের আদেশে বিশ্বকর্মা এক রাতের মধ্যে দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন, কিন্তু দিনের আলো ফুটে যাওয়ায় সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়, আর সেই পাথর দিয়েই তৈরি হয় এই মামা ভাগ্নে পাহাড়। কিংবদন্তি যাই থাক না কেন, প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি পর্যটকদের মুগ্ধ করে। এই আরণ্যক পরিবেশে এসে দুদণ্ড কাটাতে আপনার মন্দ লাগবে না। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য পাহাড়েশ্বর শিব মন্দির থেকে মামা ভাগ্নে পাহাড় পর্যন্ত রাস্তাটি সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। বাহ, সুন্দর। চারিদিকে এরকম সব অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছুক্ষণ পায়ে হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মামা ভাগ্নে পাহাড়ের নিচে। দাঁড়িয়েছি এখন মামা ভাগ্নে পাহাড়ের সামনে, পিছনে দেখা যাচ্ছে মামা ভাগ্নে পাহাড়। সামনেই ডান দিকে দেখা যাচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির নিচে জুতো খুলে তবেই উপরে উঠতে হয়। এই হচ্ছে আসল পাহাড়, ওই মামা আর দুটো টিলা বসে আছে, তাই তো? তুই দাঁড়াচ্ছিস? ছোট ছোট সিঁড়ি ভেঙে চললাম উপরের দিকে। প্রথমেই বাঁ দিকে পড়বে একটি হনুমান মন্দির। হনুমান মন্দির দেখে আরো উপরে এগিয়ে যেতে হবে। সামনের পাথর দুটি হলো মামা ভাগ্নে পাহাড়ের মূল পাথর। এই দুটিকেই বলা হয় মামা এবং ভাগ্নে। পাহাড়ের উপরেই রয়েছে পাহাড়েশ্বরী যোনি। এই স্থানটিকে কামাখ্যার সাথে তুলনা করা হয় এবং এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
পাহাড়ের উপরেই রয়েছে মা কালীর একটি মন্দির। মামা ভাগ্নে পাহাড় দেখে এবার আমরা চলে এলাম নিচে। এবার যাব আমরা আমাদের পরবর্তী গন্তব্য হেতমপুর রাজবাড়ি দেখতে। মামা ভাগ্নে পাহাড় থেকে আমরা এবার রওনা হলাম হেতমপুর রাজবাড়ির দিকে। মামা ভাগ্নে পাহাড় থেকে হেতমপুর রাজবাড়ির দূরত্ব 3 কিলোমিটার। মিনিট 10 মধ্যেই আমরা পৌঁছে গেলাম হেতমপুর রাজবাড়ি। সামনেই ডান দিকে দেখা যাচ্ছে হেতমপুর রাজবাড়ির বিশাল একটি তোরণ। এই যে রাজবাড়ি, রাস্তার ঠিক পাশেই লাল রঙের 3টি তল বিশিষ্ট হেতমপুর রাজবাড়ির বিশাল এই তোরণ। তোরণের বাঁ দিকের গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে। ভেতরে প্রবেশ করেই দেখলাম তোরণ থেকে একটি চওড়া রাস্তা চলে গেছে রাজবাড়ির দিকে। আমরাও এগিয়ে চললাম সেই দিকে। দাঁড়িয়েছি আমরা এখন হেতমপুর রাজবাড়ির সামনে। এই রাজবাড়িটিতে 999টি দরজা থাকার জন্যে এটি হেতমপুর হাজারদুয়ারি নামেও পরিচিত। মহারাজা রামরঞ্জন চক্রবর্তী হেতমপুরের এই বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন। 1905 সালে তার নির্দেশেই এই রঞ্জন প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে হেতমপুর রাজবাড়ির যথেষ্ট অবদান আছে। ব্রিটিশদের নজর এড়াতে এই রাজবাড়িতেই আশ্রয় নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম এবং চারণ কবি মুকুন্দ দাস। বাংলা চলচ্চিত্র গুপিগাইন বাঘাবাইন, গণদেবতা, সন্দীপ রায় পরিচালিত ফেলুদা টেলিফিল্ম, গোসাইপুর সরগরম ইত্যাদি অনেক বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। রাজবাড়ির ঠিক পাশেই রাখা আছে রাজবাড়ির ব্যবহৃত একটি রথ। রথযাত্রায় বীরভূমের যে সকল রথ দেখা যায় তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী রথ হল হেতমপুর রাজবাড়ির রথ। এই রথটি আনা হয় সুদূর ইংল্যান্ড থেকে। সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি রথটি। এটি তৈরি করে ইংল্যান্ডের নামকরা স্টুয়ার্ট কোম্পানি। হেতমপুর রাজবাড়ির রাজা মহারাজা রামরঞ্জন চক্রবর্তী ছিলেন
গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দির থেকেই বের হতো রাজ পরিবারের রথ। 2007 সালে রাজ পরিবারের গৌরাঙ্গ মন্দির গৌরাঙ্গ মঠের হাতে তুলে দেন রাজ পরিবারের সদস্যা মাধবী রঞ্জন চক্রবর্তী। তারপর থেকেই গৌরাঙ্গ মঠ গৌরাঙ্গ মন্দির ও রথ পরিচালনা করে আসছে। রাজবাড়ির ভেতরে প্রবেশের অনুমতি পেলাম না বলেই বাইরে থেকেই ভালোভাবে ঘুরে দেখে নিলাম রাজবাড়িটি। কোনো ঠাট বাট নেই, রাজ্যপাট নেই, তবু এখনো অনেক ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে এই জীর্ণ রাজবাড়িটি। বর্তমানে এই রাজবাড়িটির একটি অংশে একটি স্কুল এবং অন্য অংশে একটি কলেজ রয়েছে। রাজবাড়ির মূল তোরণের একটি গেট দিয়ে বেরিয়ে প্রবেশ করলাম তার পাশের গেটটি দিয়ে, যেই অংশে এখন একটি স্কুল রয়েছে। রাজবাড়ির ভেতরের অংশে প্রবেশ না করতে পারার জন্যে একটু আফসোস তো থেকেই গেল, কিন্তু যেটা দেখলাম সেটাই বা কম কিসের। সেটুকুকেই স্মৃতি করে আমরা ফিরে চললাম আমাদের লজের দিকে। আজকের দিনটা আমরা এখানে কাটিয়ে আগামীকাল সকালেই ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। এখান থেকেই ঘুরে আসতে পারেন 10 কিলোমিটার দূরে অবস্থিত বক্রেশ্বর সতীপীঠ ও বক্রেশ্বর উষ্ণ প্রসবন কেন্দ্র। আমাদের কাছে সময় কম থাকার জন্য আমরা যেতে পারলাম না বক্রেশ্বর। এখন এখান থেকেই আমরা ফিরে যাব দুবরাজপুর।